প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 6। এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে সমস্ত জাবেদা রয়েছে সে জাবেদার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী পূর্বের ক্লাসে আমি কিভাবে প্রস্তুত করতে হয় বিস্তারিত আলোচনা করেছিলাম নিয়ম সহ। আজকে আমার 6 নম্বর ক্লাস, আশা করি 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত তোমরা দেখেছো। তো এই যে ব্যাংক সমন্বয় বিবরণী ছকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে কিছু কিছু লেনদেন যোগ হয়, কিছু কিছু লেনদেন বিয়োগ হয়, তাই না? অর্থাৎ আমরা এই ব্যাংক জমা জেরের সাথে কিছু কিছু লেনদেন যোগ করি, কিছু কিছু লেনদেন বিয়োগ করি। ইতিপূর্বে আমরা যারা ক্লাসগুলো দেখেছি তারা কোনগুলো যোগ করতে হয় কোনগুলো বিয়োগ করতে হয় তোমরা অবশ্য জানো। তারপরেও আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় বা বেশি থাকে তাহলে সেগুলি যোগ হয়। যেমন ব্যাংক যোগ করেছে কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি, তাহলে সেটা আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীতে যোগ করি, তাই না? আবার নগদান বই অপেক্ষা ব্যাংক জমা বেশি আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা যোগের ঘরে লিখি। তারপরে কি করি, এখানে একটা দাগ দিই, যোগ করি, এখানে লিখি, এটার সাথে যোগ করি, আমরা নিচে লিখি, এইভাবে তো অঙ্ক করি, তাই না? অর্থাৎ আমরা লক্ষ্য করলাম যে ব্যাংক জমা যদি বেশি থাকে, আমরা জানি নগদান বই প্রস্তুত করে আমানতকারী বা প্রতিষ্ঠান আর ব্যাংক বিবরণী প্রস্তুত করে হচ্ছে ব্যাংক। তাহলে এই ব্যাংক বিবরণীতে যদি টাকা বেশি থাকে তাহলে নগদান বইতে সেই লেনদেনগুলি যোগ হবে। কেন যোগ হবে? ব্যাংকে যেহেতু জমা বেশি আছে, নগদান বইতে যদি যোগ করি তাহলে ব্যাংক বিবরণীর সাথে মিলে যাবে। আবার ব্যাংক জমা ব্যাংক বিবরণী অনুযায়ী, অর্থাৎ ব্যাংকে আমার জমার পরিমাণ কম আছে, ব্যাংকে জমার পরিমাণ কি আছে? কম আছে। সেক্ষেত্রে আমি যদি নগদান বই থেকে বিয়োগ করি তাহলেও আমার এই ব্যাংক বিবরণীর সাথে মিলকরণ করা সম্ভব হবে। সেজন্য আমরা ব্যাংক জমা কমেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এই ধরনের লেনদেনগুলো আমরা বিয়োগের ঘরে লিখি। আবার নগদান বই অপেক্ষা ব্যাংক জমার পরিমাণ যদি কম থাকে তাহলেও আমরা বিয়োগের ঘরে লিখি। তারপরে কি করে, এখানে একটি দাগ দিই, যোগ করে এখানে লিখি, এটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখে ডাবল দাগ দিই। তো এইটা হচ্ছে আমরা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় সেক্ষেত্রে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে যোগ হবে, কমে গেলে বিয়োগ হবে। তো এই ক্ষেত্রে যদি আমি জাবেদা প্রস্তুত করি তাহলে যে সমস্ত লেনদেনগুলি যোগ হবে তার জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, কেননা ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। আর যে সমস্ত লেনদেনগুলি বিয়োগ হবে তার জন্য জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো আমরা জাবেদার বিষয়টি আরেকটু লক্ষ্য করি। তো এই যে আমি এইখানে ব্যাংক জমা বৃদ্ধি পেলে বা ব্যাংকে যদি যোগ হয়, আমার ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে তো সম্পদ বৃদ্ধি পাবে, সম্পত্তির নাম হচ্ছে ব্যাংক হিসাব। সেজন্য আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট এবং সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট। যেমন দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপরে প্রাপ্য বিলের অর্থ ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি, তার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লক্ষ্য করলাম যে ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট হবে এবং যে উৎস থেকে বৃদ্ধি পাচ্ছে সেই উৎস নাম হিসাবটা ক্রেডিট হবে। অপরদিকে ব্যাংক জমা কমে গেলে বা বিয়োগ হলে, ব্যাংক জমা থেকে যদি বিয়োগ হয়
ব্যাংক যদি বিয়োগ করে আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে এবং সংশ্লিষ্ট হিসাব খাত ডেবিট হবে। যেমন ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, তো পাওনাদার এখানে কমে যাচ্ছে, কাকে দিচ্ছি? পাওনাদারকে। তো পাওনাদার হিসাব ডেবিট, সংশ্লিষ্ট হিসাবে খাতে হবে পাওনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। আবার ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, তো আমার ব্যাংক জমা কমে গেছে চার্জ কর্তনের ফলে, সেজন্য হবে ব্যাংক চার্জ খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক জমা যদি কমে যায় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে। তো চলো এবার আমরা কিছু লেনদেনের মাধ্যমে আরো বিস্তারিত দেখার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের যে ক্লাসটি আমি আলোচনা করছি, এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এই ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যে প্রশ্ন আসে বিশেষ করে জাবেদা সংক্রান্ত, আশা করি সমাধান করতে পারবে। তো লক্ষ্য করি এক্ষেত্রে আমরা এখানে একটি লেনদেন, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তাই না? তো ব্যাংকে নগদ টাকা জমা দিলে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, সেটাই হবে এখানে। এই যে আমরা জাবেদা ছক অঙ্কন করেছি, তো এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমি মনে করি আমার সব লেনদেন মার্চ 31 তারিখে, সব লেনদেন মার্চ 31 তারিখে, এটা হচ্ছে ক্রমিক নম্বর। কাল্পনিক লেনদেন আমি মার্চ 31 মনে করে যদি অঙ্কের মধ্যে যে ডেটটি দেওয়া থাকবে সেই ডেটটি এখানে লিখতে হবে, কিন্তু তারিখের ঘরে, তারিখের ঘরে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে, কেন ব্যাংক সমন্বয় বিবরণীর উপর একটি তারিখ থাকে। যেমন অনেক সময় বলা থাকে যে এই এত তারিখের নিম্নলিখিত তথ্যগুলি ছিল, মনে করি 31শে মার্চ তারিখের তথ্য ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই তারিখের ঘরে লিখতে হবে মার্চ 31, তারপরে আমাদের এই সিরিয়াল অনুযায়ী জাবেদা করব। তো লক্ষ্য করি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এর জন্য ব্যাংক জমা বৃদ্ধি পাবে, নগদ টাকা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখবো 2000, এখানে ব্যাখ্যায় লিখবো ব্যাংকের নগদ টাকা জমা দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে ব্যাখ্যা কি লিখতে হবে? ব্যাখ্যা তো অবশ্যই লিখতে হবে যদি কোনো নির্দেশনা না থাকে। যেমন যদি অঙ্কে বলা থাকে জাবেদা প্রস্তুত করো, তাহলে কিন্তু ব্যাখ্যা সহ জাবেদা করতে হবে, কেননা ব্যাখ্যাও জাবেদার একটি অংশ। আর যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে যে জাবেদা প্রস্তুত করো, ব্র্যাকেটে লেখা আছে ব্যাখ্যা ছাড়া, তখন ব্যাখ্যা না লিখলেও হবে। তারপরে আমি ব্যাখ্যা সহ এক একটা লেনদেন এক একটা ছকের মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে তোমাদের এই লেখাগুলি একটু বড় করে দেখতে তোমাদের সুবিধা হয়। চলো আমরা পরের লেনদেনে যাই। পরের লেনদেনে বলছে নগদান বইতে লেখা হয়নি, একজন দেনাদার যার অপর নাম প্রাপ্য হিসাব, তার কাছ থেকে আমরা চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে? ব্যাংকে জমা হচ্ছে, সেজন্য জাবেদা ছক অঙ্কন করে লিখবো ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব। তো এই ক্ষেত্রে আমরা টাকা লিখবো 2000, ব্যাখ্যায় লিখবো ব্যাংকের আদায়ের জন্য চেক জমা দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে দেনাদারের নিকট থেকে চেক পেয়েছি, এটা আদায়ের জন্য ব্যাংকে আমরা জমা দিয়েছি, সেটি ব্যাখ্যায় লিখে রাখবো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক যদি বিনিয়োগের সুদ আমার হিসাবে যোগ করে, তো ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? ব্যাংকে টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট। কোথা থেকে টাকাটা জমা হলো? বিনিয়োগের সুদ হতে। তো এখানে লিখবো বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, বা সুদ আয় হিসাব ক্রেডিটও লিখতে পারি। টাকা লিখবো 1000, ব্যাখ্যা লিখবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করে আমার হিসাবে জমা করেছে, ফলে কি হয়েছে? আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক জমা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমাদের এখানে ব্যাংক হিসাব ডেবিট হবে
আর কিসের টাকা জমা হয়েছে? লভ্যাংশ। লভ্যাংশ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর অপরদিকে লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ ব্যাংকে যেহেতু জমা হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আর লভ্যাংশ আয় বৃদ্ধি পেয়েছে, তাই লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখবো, এখানে টাকা লিখবো, ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায়, অথবা লভ্যাংশ সরাসরি ব্যাংকে জমা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, যা নগদান বইতে লেখা হয়নি। আমার জমা টাকার উপরে ব্যাংক সুদ মঞ্জুর করে আমার হিসাবে জমা করেছে, ফলে কি হয়েছে? আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। সেজন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট। টাকার ঘরে টাকা লিখবো, ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ছয় নম্বর লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বা নোটের অর্থ আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করে আমার হিসাবে জমা করেছে, ফলে কি হয়েছে? আমার ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেজন্য জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট হবে এবং কোথা থেকে জমা হয়েছে? প্রাপ্য বিল থেকে। প্রাপ্য বিল হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য বিলের অপর নাম প্রাপ্য নোট, প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য নোট। সেজন্য আমরা যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল কমে যাচ্ছে, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। কেননা প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়ার ফলে প্রাপ্য বিল কমে যায়। প্রাপ্য বিল সম্পদ, প্রাপ্য নোট সম্পদ, কমলে ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল নোটের অর্থ, প্রাপ্য বিল অথবা নোটের অর্থ আদায় করা হয়েছে। পরবর্তী লেনদেনে লক্ষ্য করি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার যার কাছে আমি টাকা পাবো, সে আমাকে না জানিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে চলে গেছে। সে যে ব্যাংকে টাকা জমা দিয়েছে আমি হয়তো জানি না, আমি তার কাছে টাকাটা পাইতাম। এখন ব্যাংকে টাকাটা জমা হলো, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পাবে। সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, জাবেদায় ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। আর কে জমা দিচ্ছে? দেনাদার। দেনাদার কমে যাবে। দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় এখানে টাকা লিখবো ৬০০০ টাকা, ৬০০০ টাকা। ব্যাখ্যায় লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেয়া হয়েছে। পরের লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক সঞ্চয়পত্রের সুদ আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। সঞ্চয়পত্রের সুদ আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, ফলে কি হয়েছে? আমার ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেলে তো ব্যাংক হিসাব ডেবিট হবে। আর টাকাটা কোথা থেকে জমা হলো? সঞ্চয়পত্রের সুদ থেকে। তো সঞ্চয়পত্রের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। যেহেতু ব্যাংকে জমা হয়েছে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে এবং সঞ্চয়পত্রের সুদের, সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ, সেজন্য আমরা লিখতে পারি এখানে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। কেননা সঞ্চয়পত্রের সুদকে বিনিয়োগের সুদ বলা যেতে পারে। তবে এখানে যদি কেউ লেখে সঞ্চয়পত্রের সুদ, তাও হবে, তবে বিনিয়োগের সুদ হিসাব লেখা উত্তম। আমি একজন রাইটার, আমার নিজের লেখা বই আছে এবং মার্কেটে অন্যান্য বইও আছে। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের যে সমস্ত বই আছে সেই বইগুলো যদি ফলো করো, তাহলে দেখবে সঞ্চয়পত্রের সুদকে বিনিয়োগের সুদ হিসেবে লেখা হয়েছে। টাকা লিখবো ৪০০০, ৪০০০। ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক সঞ্চয়পত্রের সুদ আদায়। পরবর্তী লেনদেনে লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক পাওনাদারকে প্রদেয় বা প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাওনাদারের অপর নাম প্রদেয় হিসাব। আমরা জানি যে আমার কাছে টাকা পাবে সে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব।
তো এই ক্ষেত্রে আমাদের পাওনাদারকে যদি পরিশোধ করি তো পাওনাদার কমে যাবে, তাই না? তো সেই জন্য আমাদের জাবেদায় কি করব? প্রদেয় হিসাব ডেবিট বা পাওনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে সিরিয়াল করলাম, 1 থেকে 10 পর্যন্ত, সেখানে তো প্রত্যেকটাই আমরা এই ব্যাংক হিসাব ডেবিট করেছি, তাই না? তো এখানে তো ব্যাংক হিসাব ক্রেডিট হলো কেন? তোমরা লক্ষ্য করে দেখো, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, তো পরিশোধ করলে আমার ব্যাংক জমা কমে যাবে। আমি প্রথমে নিয়মে আলোচনা করেছি যে ব্যাংক জমা যদি কমে যায় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেহেতু ব্যাংক কর্তৃক আমার অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করছে, তো আমার ব্যাংক হিসাবে টাকা কমে গেছে, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আর টাকাটা কাকে দেওয়া হচ্ছে? পাওনাদারকে। পাওনাদারের অপর নাম প্রদেয় হিসাব ডেবিট। টাকা লিখবো ৬০০০ এবং ৬০০০। ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো বা হয়েছে। পরের লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা নোট পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করেছে। প্রদেয় বিল কি? প্রদেয় বিল হচ্ছে যে বিলের টাকা একটি নির্দিষ্ট সময় পরে আমরা পরিশোধ করব। এটি হতে পারে একটি কাগজ বা দলিল বা নোট। এই প্রদেয় নোটের অর্থ যদি পরিশোধ করা হয় তাহলে প্রদেয় নোট কমে যাবে। তো প্রদেয় নোট দায় কমে গেলে ডেবিট হয়। আর ব্যাংক কর্তৃক পরিশোধ করা হচ্ছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। লক্ষ্য করে আমরা জাবেদাটি প্রদেয় বিল বা প্রদেয় নোট হিসাব ডেবিট। তো এই ক্ষেত্রে যদি আমরা অঙ্কের মধ্যে প্রদেয় বিল থাকে তো প্রদেয় বিল লিখবো, আর প্রদেয় নোট থাকলে প্রদেয় নোট লিখবো। তবে প্রদেয় বিলের আধুনিক নাম প্রদেয় নোট। এবং ব্যাংক কর্তৃক যেহেতু পরিশোধ করেছে, ব্যাংক জমা কমে গেছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো ৩০০০ এবং ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে। পরবর্তী আরো একটি লেনদেন লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক জীবন বীমার কিস্তি পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। জীবন বীমা হচ্ছে মালিকের জীবনের জন্য বীমা। তো মালিকের জীবনের জন্য বীমা তাকে বলে জীবন বীমা, তাই না? তো জীবন বীমার অর্থ যদি ব্যবসা থেকে পরিশোধ করা হয় তাহলে কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হয়, বিষয়টি মনে রাখবো। তো উত্তোলন হিসাব যদি ডেবিট হয় তাহলে আমাদের ক্রেডিট কি হবে? ব্যাংক কর্তৃক, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো আমরা জাবেদা লক্ষ্য করি, জীবন বীমা প্রিমিয়ামের কিস্তি পরিশোধ করা হলে আমরা এখানে লিখতে পারি জীবন বীমা প্রিমিয়াম হিসাব, তবে উত্তোলন হিসাব লেখায় উত্তম, সেজন্য আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট। এবং ব্যাংক কর্তৃক যেহেতু পরিশোধ করছে, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব এই ব্যাংক কর্তৃক জীবন বীমার কিস্তি পরিশোধ। আমি আবারও বলি, জীবন বীমাটা মালিকের জীবনের জন্য বীমা করা হয়েছে, তার কিস্তি যদি পরিশোধ করা হয় তাহলে মালিকের ব্যক্তিগত খরচ মনে করে উত্তোলন হিসাব ডেবিট হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল বা গ্যাস বিল পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। ব্যাংকে অনেক সময় স্থায়ী নির্দেশ দেওয়া থাকে যে এই বিদ্যুৎ বিল, গ্যাস বিল, তারপর হচ্ছে যে এই বিভিন্ন ইন্টারনেট বিল বা বিমার কিস্তি, এগুলো পরিশোধ করতে বলা থাকে, অনেক সময় নির্দেশ দেওয়া থাকে। ফলে ব্যাংক একটি নির্দিষ্ট সময়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বিলগুলো পরিশোধ করে। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি বিদ্যুৎ বিল পরিশোধ করে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টের জমা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর কিসের জন্য পরিশোধ করা হচ্ছে? বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলির জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে, আমরা ইচ্ছা করলে বিদ্যুৎ বিল ডেবিট লিখতে পারি, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে উপযোগ খরচ ডেবিট। উপযোগ খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো ১০০০। এখন উপযোগ খরচ ডেবিট হলো কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাবেদার যে ক্লাসগুলি আলোচনা করেছি, সাধারণ জাবেদার, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এই যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এই জাতীয় যে সমস্ত খরচগুলি আছে সেগুলিকে উপযোগ খরচ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেজন্য আমরা এখানে ইচ্ছে করলে লিখতে পারতাম বিদ্যুৎ খরচ ডেবিট,
অথবা গ্যাস ও বিল হিসাব ডেবিট, কিন্তু উত্তম হচ্ছে উপযোগ খরচ ডেবিট করা। আমরা সবসময় উত্তমটাই ফলো করব। এবং ব্যাংক হিসাব ক্রেডিট কেন হচ্ছে? ব্যাংক কর্তৃক পরিশোধ করা হচ্ছে সেই জন্য। ব্যাখ্যা লিখব, ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল বা গ্যাস বিল পরিশোধ করা হয়। লক্ষ্য করো ভালো করে, সেটি হচ্ছে জাবেদা লিখবো উপযোগ খরচ, কিন্তু ব্যাখ্যা লিখবো বিদ্যুৎ বিল বা পানি বিল বা গ্যাস বিল, যাই হোক না কেন। বিষয়টি মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রেজেন্টেশনগুলো আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছি। আমার একটা ক্লাস যখন তোমাদের জন্য প্রস্তুত করি, আমার বেশ সময় লাগে এগুলো তৈরি করতে, কেননা আমাকে প্রেজেন্টেশন দিতে হয়, অ্যানিমেশন দিতে হয়, তারপরে আমি এগুলো তৈরি করি। এগুলো কিন্তু এমনি আসে না, এগুলো আমার নিজের তৈরি করা। সেজন্য আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। আশা করি আমার ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, তোমরা বাসায় বসে নিজে নিজেই শিখতে পারবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল পরিশোধ। তো বিজ্ঞাপন বিল যদি ব্যাংক থেকে পরিশোধ করা হয়, তাহলে বিজ্ঞাপন বিল ডেবিট হবে, বিজ্ঞাপন খরচ ডেবিট হবে, এবং ব্যাংক কর্তৃক বলেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আমরা টাকা লিখে ব্যাখ্যা লিখবো, ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো। এবার আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত বলবো, ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরের লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক চার্জ ধার্য অর্থাৎ আমরা যে ব্যাংকে হিসেব রাখি একটি নির্দিষ্ট সময় পর পর বা প্রতি বছর বছর ব্যাংক একটি নির্দিষ্ট চার্জ কর্তন করে, যেটিকে বলা হয় ব্যাংক চার্জ, যেটিকে বলা হয় ব্যাংক সেবা খরচ ইত্যাদি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এই ব্যাংক চার্জ যদি কর্তন করে, তাহলে আমার ব্যাংক জমা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর ডেবিট হবে কি? ব্যাংক চার্জ হিসাব। তো লক্ষ্য করি, ব্যাংক চার্জ খরচ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো 500 500। ব্যাখ্যা লিখবো, ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, যা নগদানভুক্ত হয়নি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, যা নগদানভুক্ত হয়নি। পূর্বের মতোই ভাষাগত চেঞ্জ, একই লেনদেন অন্য ভাষায় আসতে পারে, সেজন্য আমি এটা লিখেছি। তাহলে এখানে আমরা কমিশনকে ডেবিট করব এবং ব্যাংক হিসাব ক্রেডিট করব। তাহলে আমরা জাবেদা করব কমিশন খরচ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো 500 500। ব্যাখ্যা লিখবো, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ ধার্য করা হয়েছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ চার্জ, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক সুদ চার্জ করেছে ব্যাংক জমাতিরিক্তে। ভালো করে বিষয়টা লক্ষ্য করি, সেটি হচ্ছে ব্যাংক থেকে দুই ধরনের সুদ সৃষ্টি হয়। একটা হচ্ছে আমার ব্যাংক জমার উপরে সুদ, যেটি আমার ব্যাংকে জমা হয় এবং তার জন্য আমার ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাকে বলা হয় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। কিছুক্ষণ আগে আমি এই লেনদেনটি আলোচনা করেছি। আর আরেকটি সুদ হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় সুদ বাবদ, সেটার নাম হচ্ছে ব্যাংক কর্তৃক সুদ চার্জ, যেমন ব্যাংক জমাতিরিক্ত সুদ। তো এই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত সুদ একটি খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এবং কোথার থেকে ব্যাংক জমাতিরিক্ত সুদটা পরিশোধ করা হচ্ছে? ব্যাংক থেকে। ব্যাংক জমা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো 1000 1000। ব্যাখ্যা লিখবো, ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ বা চার্জ বা ধার্য করা হয়েছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জীবন বীমা পরিশোধ করেছে, বীমা প্রিমিয়াম। এই বীমা প্রিমিয়ামটা কিন্তু ব্যবসার জন্য বীমা প্রিমিয়াম, সেজন্য এই বীমা প্রিমিয়ামটা কিন্তু আবার উত্তোলন হিসাব ডেবিট হবে না। যদি জীবন বীমা থাকতো উত্তোলন হতো, কেননা জীবন বীমাটা মালিকের ব্যক্তিগত খরচ, কিন্তু বীমা প্রিমিয়ামটা ব্যবসার বীমা। ব্যবসার জন্য বিভিন্ন কারণে আমরা বীমা করতে পারি, তার জন্য যে প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর যে কিস্তি দিই, তাকে বলা হয় বীমা প্রিমিয়াম। তো এই ক্ষেত্রে বীমা প্রিমিয়াম হিসাব
ডেবিট হবে বা বীমা খরচ হিসাব ডেবিট হবে। সেজন্য আমরা বীমা খরচ হিসাব ডেবিট করব এবং ব্যাংক হিসাব ক্রেডিট করব। কেন ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে? ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, ব্যাংক জমা কমে যাচ্ছে। টাকা লিখবো 500, ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। তো এই ক্ষেত্রে আমি একটু ব্যাগে যাই। ব্যাংক সেবা খরচ চার্জ করেছে যা নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? 500 টাকা। এই যে ব্যাংক সেবা খরচ চার্জ আর ব্যাংক চার্জ সমার্থক শব্দ, কিন্তু আমি এই যেহেতু বিভিন্ন ভাবে আসতে পারে তাই আমি আবার একটু উল্লেখ করেছি। তো ব্যাংক সেবা খরচ ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক কর্তৃক যেহেতু বলেছে, ব্যাংক যেহেতু কর্তন করেছে, তো এই ক্ষেত্রে আমাদের ব্যাংক চার্জ খরচ হিসাবে ডেবিট লিখতে পারি। ব্যাংক সেবা খরচ আর ব্যাংক চার্জ এক কথা, এবং ব্যাংক যেহেতু ধার্য করেছে, চার্জ করেছে, তাই আমার ব্যাংক জমা কমে গেছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট করব। টাকা 500 লিখে ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক সেবা খরচ চার্জ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক প্রতি মাসে মাসে যদি ব্যাংকে নির্দেশ দেওয়া থাকে যে আমার ইন্টারনেট বিল পরিশোধ করবেন, তো ব্যাংক থেকে পরিশোধ করে দেবে, যেহেতু নির্দেশ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে ব্যাংক পরিশোধ করে দিয়েছে, তাহলে আমার ব্যাংক জমা কমে গেছে। সেই জন্য ইন্টারনেট বিল ডেবিট হবে কি মনে হচ্ছে? না, ইন্টারনেট বিল ডেবিট হবে না। আমি জাবেদা করার সময় শিখিয়েছিলাম যে ইন্টারনেট বিল, তারপরে এই ডাক খরচ, খাম ও টিকিট ক্রয়, মোবাইল বিল, এইগুলোর জন্য ডাক ও তার হিসাব ডেবিট করতে হবে। সেজন্য আমরা ইন্টারনেট বিল পরিশোধ করার জন্য জাবেদা করব ডাক ও তার খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা 1000 লিখে ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ। ভালো করে লক্ষ্য করি, ব্যাখ্যায় লিখবো ইন্টারনেট বিল পরিশোধ করা হচ্ছে, কিন্তু আমরা অঙ্কের মধ্যে লিখবো ডাক ও তার খরচ হিসাব। বিষয়টি কিন্তু মনে রাখবে, কারণ এগুলো অনেক সময় কমন মিস্টেক হয়। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার ইন্টারনেট বিল যদি লিখি, ইন্টারনেট বিলটা তুমি যদি লেখো, তাহলে আমরা যারা শিক্ষক, আমরা যখন খাতা দেখব তখন বুঝবো যে ইন্টারনেট বিল যে ডাক ও তার হিসাবের অন্তর্ভুক্ত সেটা তোমার জানা নাই, তাহলে সেখানে তুমি নম্বর কম পাবে। কারণ ইন্টারনেট বিল, ডাক খরচ, ডাক ও তার খরচ, এই খাম ক্রয়, টিকিট ক্রয়, টিকিট মানে খামের টিকিট আর কি, তারপর হচ্ছে কি স্ট্যাম্প ক্রয়, খামের জন্য স্ট্যাম্প ক্রয়, তারপর হচ্ছে কি যে এই জাতীয় যে সমস্ত ইমেল খরচ, মোবাইল বিল, এইগুলি কিন্তু ডাক ও তার খরচ হিসাব ডেবিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি আজকে এই ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত জাবেদাগুলি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছ। তো আমার পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 7। এই পর্বে আমি এই ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং এই করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আমরা করব জয় নিশ্চয়। খোদা হাফেজ।